Feel for philosophy. Feel the thought, think the feeling. আমাদের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় মনোবিজ্ঞানের বিভিন্ন ধারা বা সম্প্রদায় অর্থাৎ স্কুলস অফ সাইকোলজি। এই পর্বে আমরা মনোবৈজ্ঞানিক চিন্তা ও চর্চাকে গঠন করে তুলেছে এমন প্রধান প্রধান ধারাগুলি নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারালিজম থেকে কগনিটিভ মনোবিজ্ঞান পর্যন্ত প্রতিটি ধারা মানব মন ও আচরণকে বোঝার ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যার পিছনে রয়েছে ভিন্ন ভিন্ন যুক্তি, পদ্ধতি এবং দার্শনিক ভিত্তি। এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মনোবিজ্ঞান কিভাবে একটি বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে বিকশিত হয়েছে, বিভিন্ন ধারা কিভাবে মানসিক প্রক্রিয়া ও আচরণের ব্যাখ্যা দেয় এবং সমসাময়িক মনোবৈজ্ঞানিক অধ্যয়নে এই ধারাগুলির প্রাসঙ্গিকতা কেন আজও গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলোসফি। আমাদের আজকের আলোচনা মনোবিজ্ঞান বা সাইকোলজি নিয়ে। আচ্ছা, এটা ভাবলে কেমন লাগে যে মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল একটা ল্যাবে বসে নিজের চেতনাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা দিয়ে। আর আজ আমরা মানুষের আচরণ বুঝতে গিয়ে মস্তিষ্কের রাসায়নিক গঠন পর্যন্ত বিশ্লেষণ করছি। মানে একটা অবিশ্বাস্য যাত্রা। ঠিক তাই। এই বিশাল পরিবর্তনটা কিভাবে এলো? আমাদের হাতে থাকা গবেষণাপত্রগুলো বলছে মনোবিজ্ঞানের ইতিহাসটা অনেকটা পেন্ডুলামের মতো। একবার এটা ঝুঁকেছিল মনের ভেতরের জগতের দিকে, তো পরের বার একেবারে বাইরের আচরণের দিকে। চমৎকার উপমা। কারণ এই ইতিহাসটা শুধু কে কি বলেছে তার একটা তালিকা নয়, বরং এটা একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্রের গল্প। আমাদের সূত্রগুলো দেখাচ্ছে কিভাবে একদল মনোবিজ্ঞানী আগের দলের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন, তাদের দুর্বলতাগুলো তুলে ধরেছেন, আর সেই সংঘাত থেকেই নতুন চিন্তার জন্ম হয়েছে। একদম। তার মানে আজকের আলোচনার উদ্দেশ্য হল এই বুদ্ধিবৃত্তিক সংঘাতের পেছনের কারণগুলো বোঝা। শুধু কে জিতেছে বা হেরেছে তা নয়, বরং কেন তারা লড়াইটা করেছিল সেটা জানা। একেবারে। কারণ এই তর্কবিতর্ক আর সংঘাতের মধ্যে দিয়েই আজকের আধুনিক মনোবিজ্ঞানের ভিত্তিটা তৈরি হয়েছে, যা আগের যে কোনো একটি ঘরানার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সম্পূর্ণ। তাহলে চলুন এই যুদ্ধক্ষেত্রে প্রথম পর্বে যাওয়া যাক। বেশ, তাহলে প্রথম গুলিটা কে ছুঁড়েছিল? প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপটা নিয়েছিলেন উইলহেম উন্ট 1879 সালে জার্মানিতে। মনোবিজ্ঞানের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক ল্যাবরেটরি স্থাপন করে তিনি যে ধারার সূচনা করেন তাকে বলা হয় স্ট্রাকচারালিজম বা গঠনবাদ। উন্ট আর তার অনুসারীদের লক্ষ্যটা বেশ উচ্চাভিলাষী ছিল, তাই না? আমি পড়েছি তারা একরকম মনের একটা পিরিয়ডিক টেবিল তৈরি করতে চেয়েছিলেন। ঠিক এই শব্দটাই ব্যবহার করা যায়। তাদের মূল ধারণাটা ছিল রসায়নবিদরা যেমন জলকে তার মৌলিক উপাদান হাইড্রোজেন আর অক্সিজেনে ভাঙেন, ঠিক সেইভাবে আমরাও কি চেতনাকে, মানে আমাদের সচেতন অভিজ্ঞতাকে তার সবচেয়ে মৌলিক উপাদান যেমন সংবেদন, প্রতিচ্ছবি আর অনুভূতিতে ভেঙে ফেলতে পারি? হ্যাঁ, আর এই উপাদানগুলো খুঁজে বের করার জন্য তাদের প্রধান পদ্ধতি ছিল ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন। মানে প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের বলা হতো, ধরুন একটা আপেল দেখে তাদের মনে ঠিক কি কি বিশুদ্ধ অভিজ্ঞতা হচ্ছে, শুধু তার বর্ণনা দিতে, কোনো ব্যাখ্যা বা ব্যক্তিগত মতামত ছাড়া। হ্যাঁ, একেবারে বিশুদ্ধ সংবেদন, লাল, মসৃণ, ঠান্ডা, এই ধরনের বর্ণনা। কোনোভাবেই বলা যাবে না এটা একটা আপেল। এক মিনিট, আমার এখানে একটা খটকা লাগছে। আমার কাছে লাল রংটা দেখে যে অনুভূতি হচ্ছে আর আপনার কাছে যা হচ্ছে তা যে একই, সেটা নিশ্চিত হওয়ার উপায় কি? এটা তো মারাত্মকভাবে ব্যক্তিগত ব্যাপার। এটাকে কিভাবে বিজ্ঞান বলা যায়? এটা তো প্রায় কবিতার মতো শোনাচ্ছে। আপনি একেবারে মূল সমস্যাটা ধরে ফেলেছেন। এটাই ছিল স্ট্রাকচারালিজমের সবচেয়ে বড় দুর্বলতা। এই পদ্ধতিটা এতটাই সাবজেক্টিভ বা ব্যক্তিগত ছিল যে এর ফলাফল যাচাই করা বা পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মানে একজনের অভিজ্ঞতার সাথে আরেকজনের মিলত না? একেবারেই না। ফলে মনোবিজ্ঞানকে বিজ্ঞানের জগতে নিয়ে আসার কৃতিত্বটা তাদের হলেও তাদের পদ্ধতিটাই বিজ্ঞানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমার মনে হচ্ছে একটা নদীকে বোঝার জন্য এক ফোঁটা জল বিশ্লেষণ করার মতো ব্যাপার এটা। এটা তো অবশ্যম্ভাবী ছিল যে কেউ একজন এসে বলবে, আপনারা আসল জিনিসটাই তো দেখছেন না,
পুরো বহমান নদীটাকে দেখতে হবে। কি দারুণভাবে বললেন। আর ঠিক এই কথাটাই বলেছিলেন উইলিয়াম জেমস, ফাংশনালিজম বা কার্যকারিতাবাদের অন্যতম প্রবক্তা। আচ্ছা। স্ট্রাকচারালিজমের এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিক্রিয়ায় তিনি বললেন, চেতনা কোনো ইটের দালান নয় যে একে টুকরো টুকরো করে ভাঙা যাবে। চেতনা হল নদীর স্রোতের মতো, একটানা পরিবর্তনশীল। তিনি একে বলতেন স্ট্রিম অফ কনশাসনেস। তার মানে ফোকাসটা মনের উপাদান কি থেকে সরে গিয়ে মনের কাজ কি, এই প্রশ্নে চলে এলো। হ্যাঁ, কিন্তু এই পরিবর্তনের পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল? এর পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন চার্লস ডারউইন। বিবর্তনবাদ। হ্যাঁ, এবং তার বিবর্তনবাদ। ফাংশনালিস্টরা ভাবতে শুরু করলেন আমাদের মানসিক প্রক্রিয়াগুলো যেমন চিন্তা করা, ভয় পাওয়া বা পরিকল্পনা করা, এগুলো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য সাধন করে। এগুলো নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের টিকে থাকতে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করেছে। ঠিক। তাই তাদের কাছে প্রশ্ন ছিল, এই মানসিক প্রক্রিয়াগুলো আমাদের টিকে থাকতে কিভাবে সাহায্য করে, এর প্রায়োগিক দিকটা কি? ও আচ্ছা, এবার সংযোগটা পরিষ্কার হলো। ঠিক তাই। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা মনোবিজ্ঞানকে ল্যাবের বাইরে বাস্তব জীবনে নিয়ে এলেন। তারা শিশু, প্রাণী এবং বিভিন্ন পরিবেশে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা শুরু করলেন। আর এই প্রায়োগিক দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু শিক্ষাগত মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞানের মতো শাখাগুলোর জন্ম হয়। একদম। আজকের দিনে আমরা যে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলি, তারও আদিপুরুষ কিন্তু এই ফাংশনালিস্টরাই। বেশ। ফাংশনালিজম মনোবিজ্ঞানকে অনেক বেশি বাস্তবমুখী করে তুলল। কিন্তু মানুষের মনের গভীরে যে একটা অন্ধকার, জটিল, অযৌক্তিক জগৎ লুকিয়ে আছে, সেটার কি হবে? আমাদের স্বপ্ন, আমাদের গোপন ইচ্ছা, আমাদের ভয়, এগুলোর ব্যাখ্যা তো এখানে নেই। এখানেই তো মঞ্চে প্রবেশ করেন সিগমন্ড ফ্রয়েড, যিনি মনোবিজ্ঞানের গতিপথ চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন। সাইকোঅ্যানালিসিস? হ্যাঁ, তার সাইকোঅ্যানালিসিস বা মনোসমীক্ষণ ছিল এক ভূমিকম্পের মতো। তিনি বললেন, আমরা নিজেদের সম্পর্কে যা জানি তা তো হিমশৈলের চূড়ামাত্র। আসল খেলাটা চলছে জলের নিচে, অবচেতন মনে। এই অবচেতন মনে ধারণাটাই তো বিপ্লবী ছিল। ফ্রয়েড বললেন, আমাদের আচরণের আসল চালিকা শক্তি হল আমাদের দমন করা স্মৃতি, নিষিদ্ধ আকাঙ্ক্ষা, বিশেষ করে যৌনতা ও আগ্রেশন সম্পর্কিত, এবং শৈশবের অমীমাংসিত দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বকে ব্যাখ্যা করার জন্য তিনি ব্যক্তিত্বের একটা মডেল দিলেন, ইড, ইগো আর সুপার ইগো। এটাকে আমি এভাবে বুঝি। ইড হল আমাদের ভেতরে সেই জেদি শিশু যে এক্ষুনি আইসক্রিম চায়। সুপার ইগো হল কঠোর অভিভাবকের মতো, যে মনে করিয়ে দেয় বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। আর বেচারা ইগো হল সেই ক্লান্ত বাবা বা মা যে দুজনের মধ্যে মধ্যস্থতা করে একটা সমাধান খোঁজার চেষ্টা করে। খুব ভালো ব্যাখ্যা। ফ্রয়েড বিশ্বাস করতেন আমাদের মানসিক সমস্যার মূলে রয়েছে এই তিন শক্তির মধ্যকার দ্বন্দ্ব। আচ্ছা। তিনি স্বপ্নের বিশ্লেষণ বা ফ্রি অ্যাসোসিয়েশনের মতো পদ্ধতি ব্যবহার করে অবচেতনের সেই গোপন তথ্য বাইরে আনার চেষ্টা করতেন। তার প্রভাব এতটাই গভীর যে ফ্রয়েডিয়ান স্লিপ বা ইগোর মতো শব্দ আমাদের দৈনন্দিন ভাষার অংশ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। ধরুন আমি ভুল করে আমার বসকে বাবা বলে ডাকলাম। ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী এর পেছনে নিশ্চয়ই আমার কোনো গভীর অবদমিত ইচ্ছা কাজ করছে, নাকি এটা শুধু একটা কথার কথা হতে পারে, কারণ হয়তো আমি ক্লান্ত ছিলাম। আর এটাই ফ্রয়েডীয় তত্ত্বের সবচেয়ে বড় সমালোচনার জায়গা। তাই তো। হ্যাঁ, তার অনেক ধারণাই বৈজ্ঞানিকভাবে যাচাই করা বা ভুল প্রমাণ করা প্রায় অসম্ভব। আপনি যেটাকে নিছক ভুল বলছেন, একজন ফ্রয়েডিয়ান বিশ্লেষক হয়তো তার মধ্যে গভীর অর্থ খুঁজে পাবেন। কিন্তু সেটা প্রমাণ করার কোনো বস্তুনিষ্ঠ উপায় নেই। একদম। তার তত্ত্বগুলো অনেকটাই নিয়তিবাদী। শৈশবের অভিজ্ঞতা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, যেখানে স্বাধীন ইচ্ছার জায়গা খুব কম। তবুও টক থেরাপির মাধ্যমে যে মানসিক সমস্যার সমাধান সম্ভব, এই ধারণাটা প্রতিষ্ঠা করার কৃতিত্ব তারই। বেশ, তাহলে একদিকে ফ্রয়েড মনের গভীরে ডুবছেন, অন্যদিকে কিছু বিজ্ঞানী নিশ্চয়ই এসব অদৃশ্য প্রমাণযোগ্য ধারণা নিয়ে অধৈর্য হয়ে উঠছিলেন। মনে হয় একটা বড় ধরনের প্রতিক্রিয়া আসাটা ছিল সময়ের অপেক্ষা। ঠিক তাই। আর সেই প্রতিক্রিয়াটা এলো বিহেভিয়ারিজম বা আচরণবাদের রূপে। জন বি ওয়াটসন এবং পরে বিএফ স্কিনারের মতো মনোবিজ্ঞানীরা বললেন, অনেক হয়েছে এই মন আর অবচেতন নিয়ে জল্পনা কল্পনা। যা চোখে দেখা যায় না, যা মাপা যায় না, তা বিজ্ঞান নয়। ঠিক। তারা তো মনকে একটা ব্ল্যাক বক্স বলে আখ্যা দিয়েছিলেন। হ্যাঁ। তাদের মতে এর ভেতরে কি ঘটছে তা আমরা জানি না, আর জানার দরকারও নেই। মনোবিজ্ঞানের একমাত্র কাজ হল
পর্যবেক্ষণযোগ্য আচরণ বা অবজারভেবল বিহেভিয়ার নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণা করা। উদ্দীপক কি আর প্রতিক্রিয়া কি এটুকুই গবেষণার বিষয়। হ্যাঁ, কি ইনপুট যাচ্ছে আর কি আউটপুট আসছে। দাঁড়ান, তার মানে ভালোবাসা, দেশপ্রেম, সৃজনশীলতার মতো জটিল অনুভূতিগুলোকে তারা পুরোপুরি উপেক্ষা করেছিলেন। এটা তো মানুষকে প্রায় রোবট ভাবার মতো শোনাচ্ছে। ঠিক, তাদের যুক্তি ছিল বিজ্ঞানের কঠোরতার প্রতি দায়বদ্ধতা। তারা দেখাতে চেয়েছিলেন যে সমস্ত আচরণই পরিবেশ থেকে শেখা হয়। প্যাভলভের কুকুরের পরীক্ষা। হ্যাঁ, প্যাভলভের কুকুরের লালানিঃসরণের পরীক্ষা বা স্কিনারের লিভার চেপে খাবার পাওয়া ইঁদুরের পরীক্ষা প্রমাণ করে যে পুরস্কার ও শাস্তির মাধ্যমে আচরণকে নিয়ন্ত্রণ এবং পূর্বাভাস দেওয়া সম্ভব। তাহলে এর আধুনিক প্রভাব কি? এর প্রভাব অনেক। আমরা যখন আমাদের ফোনে কোনো অ্যাপ ব্যবহার করে পয়েন্ট বা ব্যাজ পাই, যা আমাদের অ্যাপটি আরও ব্যবহার করতে উৎসাহিত করে, সেটা আচরণবাদেরই প্রয়োগ। আচ্ছা। শিশুদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা বা পোষা প্রাণীকে প্রশিক্ষণ দেওয়া, এগুলো সবই আচরণবাদের মূল নীতির ওপর ভিত্তি করে তৈরি। তারা আচরণ পরিবর্তনের জন্য শক্তিশালী কৌশল আমাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু এর জন্য মনের বিশাল জগৎটাকে অস্বীকার করার একটা বড় মূল্য দিতে হয়েছে। একদম। তার মানে আমেরিকান মনোবিজ্ঞানীরা যখন ইঁদুর আর পায়রা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ইউরোপে নিশ্চয়ই অন্য কিছু নিয়ে ভাবা হচ্ছিল। সবাই তো আর মনকে বাতিল করে দেয়নি। একেবারেই না। জার্মানিতে আচরণবাদের এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিক্রিয়া হিসেবে গেস্টল্ট সাইকোলজির উদ্ভব হয়। তাদের মূল মন্ত্র ছিল দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্টস, বা সমগ্রতা তার অংশগুলোর যোগফলের চেয়েও বড়। এ কথাটা শুনতে বেশ দার্শনিক। এর আসল মানেটা কি? এর মানে হল, আমাদের মস্তিষ্ক পৃথিবীকে বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখে না, বরং একটি অর্থপূর্ণ সমগ্র বা প্যাটার্ন হিসেবে সংগঠিত করে। যেমন আমরা যখন কোনো গান শুনি, তখন আমরা শুধু আলাদা আলাদা স্বরলিপি শুনি না, বরং সুরটা অনুভব করি। ঠিক, যখন কোনো মুখ দেখি, তখন চোখ, নাক, ঠোঁটের জ্যামিতিক হিসাব করি না, বরং মানুষটার আবেগটা পড়ি। গেস্টল্ট মনোবিজ্ঞানীদের মতে মস্তিষ্ক শুধু তথ্য প্রক্রিয়াকরণ করে না, অর্থ তৈরি করে। এটা তো সমস্যা সমাধানের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ঠিক তাই। আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা একটা ধাঁধার দিকে তাকিয়ে আছেন, কিছুই হচ্ছে না। তারপর হঠাৎ করে এক মুহূর্তে পুরো সমাধানটা আপনার চোখের সামনে ভেসে ওঠে। এই আহা মুহূর্ত বা ইনসাইটই হল গেস্টাল্ট মনোবিজ্ঞানের অন্যতম প্রধান ধারণা। ভলফগ্যাং কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটা? হ্যাঁ, ওটা এর সেরা উদাহরণ, যেখানে শিম্পাঞ্জিটা চেষ্টা ও ভুলের মাধ্যমে নয়, বরং হঠাৎ করেই পরিস্থিতিটা সামগ্রিকভাবে বুঝতে পেরে বাক্স একটার ওপর একটা রেখে কলার নাগাল পেয়েছিল। তাহলে আমরা দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী দৃষ্টিভঙ্গি পেলাম। ফ্রয়েডের অন্ধকার, নিয়তিবাদী জগৎ, আর অন্যদিকে আচরণবাদীদের যান্ত্রিক, রোবোটিক মানুষ। আমার মনে হচ্ছে এর মাঝে সাধারণ মানুষের অভিজ্ঞতার জন্য কোনো জায়গা ছিল না। আপনি একেবারেই সঠিক জায়গায় ধরেছেন। আর এই শূন্যস্থান পূরণ করতেই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি তৃতীয় শক্তি বা থার্ড ফোর্স হিসেবে হিউরিনিস্টিক সাইকোলজির আগমন ঘটে। আব্রাহাম ম্যাসলো এবং কার্ল রজার্স। হ্যাঁ, তাদের মতো মনোবিজ্ঞানীরা বললেন, মানুষ অবচেতন মনের দাসও নয়, আবার পরিবেশের হাতের পুতুলও নয়। তাহলে মানুষ কি? তাদের মতে মানুষের স্বাধীন ইচ্ছা, সম্ভাবনা এবং ভালো হওয়ার একটা সহজাত প্রবণতা আছে। এটি মনোবিজ্ঞানের ইতিহাসে একটি অত্যন্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি। তারা মানুষের আত্ম-উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ওপর জোর দেন। মানে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টার ওপর। মাজলোর বিখ্যাত চাহিদার পিরামিড তো এই ধারণার ওপরই ভিত্তি করে তৈরি। একদম। আর এর প্রভাব আজকের দিনে অসংখ্য। আজকের পুরো ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আমাদের ফোনে থাকা মাইন্ডফুলনেস অ্যাপ, কর্পোরেট জগতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেওয়া, এমনকি ফাইন্ড ইয়োর পারপাস বা বি ইয়োর বেস্ট সেলফের মতো জনপ্রিয় ধারণাগুলোর দার্শনিক ভিত্তি কিন্তু এই মানবতাবাদী মনোবিজ্ঞানীরাই তৈরি করে দিয়েছিলেন। তারা মনোবিজ্ঞানের ফোকাস অসুস্থতা থেকে সরিয়ে মানসিক সুস্থতার দিকে নিয়ে আসেন। কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মতো ধারণাগুলো কি বৈজ্ঞানিকভাবে মাপা একটু কঠিন নয়? হ্যাঁ, এটাই ছিল এর প্রধান সমালোচনা। এর ধারণাগুলো কিছুটা দার্শনিক এবং বস্তুনিষ্ঠভাবে মাপা কঠিন, কিন্তু মনোবিজ্ঞানে মানবিক মাত্রা ফিরিয়ে আনার কৃতিত্বটা তাদেরই। আচ্ছা, তাহলে এবার পেন্ডুলামের কথায় ফিরে আসি। আচরণবাদীরা মনকে ব্ল্যাক বক্স বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।
মানবতাবাদীরা তাকে ফিরিয়ে আনলেন কিন্তু বৈজ্ঞানিকভাবে মাপতে পারলেন না। তাহলে মন কিভাবে বিজ্ঞানের জগতে আবার তার সম্মান ফিরে পেল? এই প্রত্যাবর্তনটাই ছিল কগনিটিভ রেভলিউশন বা জ্ঞানীয় বিপ্লব। আচ্ছা, ১৯৫০ এবং ৬০-এর দশকে কম্পিউটার বিজ্ঞানের বিকাশের ফলে একটা নতুন রূপক জনপ্রিয় হয়। মনোবিজ্ঞানীরা মনকে একটি কম্পিউটারের মতো তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেম হিসেবে দেখতে শুরু করেন। তার মানে আমাদের মস্তিষ্ক হলো হার্ডওয়্যার আর মন হলো সফটওয়্যার। মোটামুটি সেরকমই। কগনিটিভ মনোবিজ্ঞানীরা বললেন, আমরা হয়তো সরাসরি চিন্তা বা স্মৃতিকে দেখতে পাই না, কিন্তু এদের প্রভাব তো আচরণের উপর মাপতে পারি। যেমন কোনো কিছু মনে করতে কার কত সেকেন্ড সময় লাগছে তা মেপে আমরা স্মৃতির কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে অনুমান করতে পারি। ঠিক তাই। এর মাধ্যমে স্মৃতি, ভাষা, মনোযোগ, সমস্যা সমাধানের মতো মানসিক প্রক্রিয়াগুলো আবার কঠোর বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রে ফিরে আসে। এর সবচেয়ে বড় প্রায়োগিক অবদান কি? নিঃসন্দেহে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি, যা আজকে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি চিকিৎসায় বিশ্বজুড়ে অন্যতম কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। এর মূল ভিত্তি হল আমাদের চিন্তার ধরন পরিবর্তন করে আমরা আমাদের অনুভূতি ও আচরণকে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা মনের সফটওয়্যার নিয়ে কথা বললাম, এবার কি হার্ডওয়্যারের পালা? একেবারে মস্তিষ্কের ভেতরে কি ঘটছে? ঠিক, আধুনিক প্রযুক্তি যেমন এফএমআরআই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এখন আমরা লাইভ দেখতে পাই যে কোনো নির্দিষ্ট মানসিক কাজ করার সময় মস্তিষ্কের কোন অংশ সক্রিয় হচ্ছে। বায়োলজিক্যাল সাইকোলজি? হ্যাঁ, বায়োলজিক্যাল সাইকোলজি হরমোন, নিউরোট্রান্সমিটার এবং মস্তিষ্কের সার্কিটের মাধ্যমে আচরণকে ব্যাখ্যা করার চেষ্টা করে। মানসিক রোগের চিকিৎসায় ওষুধের ব্যবহার বা অ্যালজাইমারের মতো রোগ বোঝার ক্ষেত্রে এর অবদান অপরিসীম। তাহলে এই সব কিছুর পর আজকের মনোবিজ্ঞান কি কোনো একটি নির্দিষ্ট ঘরানার পতাকা বহন করে, নাকি এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তিতে পৌঁছেছে? শান্তি চুক্তি বলাই ভালো। আধুনিক মনোবিজ্ঞান কোনো একটি নির্দিষ্ট ঘরানার উপর নির্ভর করে না। এটি একটি সমন্বিত বা বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যাকে প্রায়শই বায়োসাইকোসোশ্যাল মডেল বলা হয়। বায়োসাইকোসোশ্যালের মানে কি? ৩টি স্তরেই বিশ্লেষণ করা হয়: জৈবিক বা বায়োলজিক্যাল, মানসিক বা সাইকোলজিক্যাল, এবং সামাজিক বা সোশ্যাল। যেমন ডিপ্রেশনে থাকা একজন ব্যক্তির ক্ষেত্রে একজন আধুনিক মনোবিজ্ঞানী তার মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, তার নেতিবাচক চিন্তার ধরন এবং তার সামাজিক সহায়তার অভাব, এই ৩টি দিকই বিবেচনা করবেন। তার মানে মনোবিজ্ঞানের ইতিহাসটা আসলে একটা ধারণার দ্বারা অন্যটিকে বাতিল করার গল্প নয়। একেবারেই না, বরং এটি চেতনা থেকে শুরু করে আচরণ, অবচেতন মন, মানব সম্ভাবনা এবং মস্তিষ্কের কার্যকারিতা সবকিছুকে একত্রিত করে মানুষের মন সম্পর্কে একটি সামগ্রিক এবং জটিল চিত্র তৈরির যাত্রা। প্রতিটি ঐতিহাসিক স্কুল তার সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল, যা মনোবিজ্ঞানকে একটি পরিণত বিজ্ঞানে রূপান্তরিত হতে সাহায্য করেছে। একদম। তাহলে এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে আধুনিক মনোবিজ্ঞান এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য রেখেই মানব আচরণকে ব্যাখ্যা করার চেষ্টা করে। একটা একক উত্তর নেই, বরং অনেকগুলো দৃষ্টিভঙ্গির সমন্বয় রয়েছে। আজকের মনোবিজ্ঞান যেহেতু এই সমস্ত দৃষ্টিকোণকে একীভূত করে, তাহলে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক: মনোবিজ্ঞানের পরবর্তী বড় চিন্তার ঘরানা কি হতে পারে? দারুণ প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রযুক্তি যখন আরও উন্নত হবে, তখন মানুষ হিসেবে আমাদের সংজ্ঞাকে ঘিরে মনোবিজ্ঞানকে আর কি নতুন মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে? হয়তো সেটাই হবে ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.